নমো নমঃ। শুভ সন্ধ্যা। আজকের আমরা দুটো বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি সামান্য পরিচয় হিসেবে। একটি হচ্ছে রঘুবংশ হিসেবে এবং আরেকটা হচ্ছে স্বপ্নবাসব। এবং আপনাদের সিলেবাসে দেখুন যেটা রয়েছে, রঘুবংশম লেখা আছে কিন্তু ব্র্যাকেটে লেখা আছে দ্বিতীয় স্বর্গ বলে উল্লেখ করে দিয়েছে। কিন্তু দ্বিতীয় স্বর্গ বলে উল্লেখ করলেও প্রথম স্বর্গেও মানে যে সামান্য পরিচয় সেটা জানতে হবে, কারণ প্রশ্ন এসেছে আগেও, মানে বলেছে ধোঁয়াশা করে দেয় জায়গাটা। দ্বিতীয় বলে কিন্তু দ্বিতীয় থেকে প্রশ্ন হয়তো অনেক সময় আসে না, প্রথম থেকেই দিয়ে দেয়, ঠিক আছে? তাই প্রথম দ্বিতীয় মিলিয়ে জাস্ট আমরা একটা ওই একটা কম্বো আমি একটা নোট করেছি যে মোটামুটি ওখান থেকেই চলে আসবে যা দেবে। তো ওটা প্রথমে আলোচনা করব, তারপরে স্বপ্ন বাসব দত্তমের যে সামান্য পরিচয় সেটা আমরা আলোচনা করবো। তো দেখুন প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। তো দেখুন প্রথমে আছে রঘুবংশম। তাহলে প্রথমত রঘুবংশম যখনই আমরা আলোচনা করতে যাব তখনই তার প্রাসঙ্গিকতায় আসবে কি, যে তার যে রচনাকার কে রচনা করেছেন। রঘুবংশ এক ধরনের মহাকাব্য এবং এই মহাকাব্যটা রচনা করেছেন কে? না, মহাকবি কালিদাস। ঠিক আছে, তাহলে দেখুন রঘুবংশ। আচ্ছা, সমন্বিতা মহোদয় একটু দেখবেন মানে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখুন, আমি তাও আরেকবার বলে দিচ্ছি যে আজকে আমরা দুটো বিষয় পড়বো, একটা হচ্ছে রঘুবংশ সম্পর্কে সামান্য পরিচয় কিছু এবং স্বপ্ন অশোক দত্ত। ঠিক আছে, তো সেখানে মানে খুব বেশি পড়তে হয় না, মোটামুটি একটা মতো আমি নোটস বানিয়েছি এখানে এবং সেগুলো করে গেলেই হবে। এবার দেখবেন যে ব্যাকেটে লেখা থাকে যে রঘুবংশম দ্বিতীয় স্বর্গ, কিন্তু দ্বিতীয় স্বর্গ উল্লেখ থাকলেও দ্বিতীয় স্বর্গতে অনেক সময় অনেক সময় প্রশ্ন আসেই না। রঘুবংশ মেন মেন কিছু পড়তে কিন্তু প্রশ্ন করে দেয়। ঠিক আছে, তো সেই জন্য আমি প্রথম থেকেও কিছু নিয়েছি প্রশ্ন এবং সেকেন্ড থেকেও কিছু কিছু নিয়েছি। আচ্ছা, তাহলে দেখুন প্রথমত যে প্রথমে জানতে হবে কি, তার রচনাকার হচ্ছে মহাকবি কালিদাস। এবার কি ধরনের কাব্য? না, এটা হচ্ছে মহাকাব্য। এবার তার দেখুন রচনাটা, না বলছে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে, এটা মনে করা হয় চতুর্থ শতাব্দীর মধ্যে। এটা কি হচ্ছে, বিদ্বান যারা রয়েছে এই বিদ্বানদের মধ্যে মতভেদ রয়েছে। এবার দেখুন এই যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নায়কগণ, মানে পর 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 কে এসছে, কার পর কোন রাজা এসছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্য কিন্তু আপনাকে জিজ্ঞেস করে দিতে পারি, মানে রামের বাবাকে, এবার রামের বাবার ধরলাম যে ঠিক আছে আপনি জানেন দশরথ, কিন্তু দশরথের বাবাকে মানে তাহলে অজের বাবা রঘু, রঘুর বাবা দিলীপ, এইভাবে কিন্তু আসছে। মানে তাহলে কি, এইভাবে যদি ক্রমান্বয়ে বলি তাহলে দিলীপ প্রথমে আসছে, রঘু তারপরে আসছে তার পুত্র অজ, দশরথ, রাম, এইভাবে আসছে। এবার দেখুন এই যে এরা প্রত্যেকজন যে নায়ক রয়েছেন এদের মধ্যে সকলেই কি হচ্ছে, ধীরোদাত্ত প্রকৃতির নায়ক। শুধুমাত্র রামচন্দ্রকে যে ধীরোদাত্ত প্রকৃতির নায়ক বলবো সেটা নয়, তারা প্রত্যেকেই কিন্তু ধীরোদাত্ত শ্রেণীর নায়ক। তাহলে এটা প্রথমত দিতে পারে যে রঘুবংশ মহাকাব্যে যে নায়কের যে মানে তার গুণ, সেটা কি প্রকৃতির, মানে ধীরোদাত্ত প্রকৃতির, না ধীর প্রশান্ত প্রকৃতির, না ধীর ললিত প্রকৃতির, এরকম কিন্তু দিতে পারে। তখন আপনাকে বলতে হবে ধীরোদাত্ত প্রকৃতির। মোট স্বর্গ কতগুলো? ঠিক আছে, 19টা স্বর্গ পাওয়া যায়। মোট শ্লোক কতগুলো? 1569। খুবই ইম্পর্টেন্ট দুটো বিষয়, যে স্বর্গ আপনাকে জিজ্ঞেস করবে যে রঘুবংশ মহাকাব্যের স্বর্গ কতগুলো, চারটা অপশন দিয়ে দেবে, তার মধ্যে একটা 19টা। এবার মোট শ্লোক কতগুলো? ঠিক আছে, 1569। এবার দেখুন প্রত্যেকটি নাম একটু মনে রাখবেন, ঠিক আছে? যে প্রত্যেকটি যে স্বর্গে দেখুন আমি লিখেছি বিভিন্ন স্বর্গ শ্লোক সংখ্যা এবং স্বর্গগুলোর নাম দেওয়া আছে ব্র্যাকেটে, কিন্তু মানে পাশে পাশে এগুলো কি রয়েছে, শ্লোকগুলো রয়েছে। এবার দেখুন আপনাদের শ্লোক মনে রাখতে হবে না কতগুলো শ্লোক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে রঘুবংশ 19টা স্বর্গ রয়েছে, এর মধ্যে শ্লোকগুলির মধ্যে সব থেকে বেশি কোন স্বর্গে শ্লোক রয়েছে, আর সব থেকে মানে কম কোনটা, তাই সব থেকে বেশি আর কম, মানে এইরকমই প্রশ্ন দেয় প্রশ্ন হলে, যে সর্বনিম্ন শ্লোক কোন স্বর্গে পাওয়া যায় এবং সর্বোচ্চ শ্লোক কোন কোন স্বর্গে পাওয়া যায়, ব্যাস। তাহলে দেখুন এখানে আমরা পরপর নামগুলো দেখবো কি, वशिष्ठ आश्रम अभिगमन, नंदिनी वरदान, रघु राज्यभिषेक, रघुर दिग्विजय, स्वयंवर अभिगमन, स्वयंवर वर्णन, आज प्राणीग्रहम, आज विलाप निर्भया वर्णम, রাত রামাবতার, সীতা বর্ণম এবং রাবণ বধ, দণ্ডক প্রত্যাগমন, সীতা পরিত্যাগ, রাম স্বর্গানয়ন, কুমুদব্রতী পরিণয়, এইভাবে অতিথি বর্ণন, বংশানুক্রম
অগ্নি বর্ণ শ্রেণীরা। তাহলে এতগুলো দেখুন আমরা স্বর্গ পেলাম, 19টি স্বর্গ পেলাম। এবার দেখুন এখানে ব্র্যাকেটের সঙ্গে লিখে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয়, যে এখানে রাবণ বধ এটা হচ্ছে সর্বাধিক, মানে 12 নম্বর যে দেখুন স্বর্গটা রয়েছে সেখানে কিন্তু 104টি আমরা শ্লোক পাবো, যেটা হচ্ছে সর্বাধিক শ্লোক। তাহলে কোথায় যদি বলে সর্বাধিক শ্লোক কোন স্বর্গে পাওয়া যায়, তাহলে 12 নম্বর স্বর্গে, এবং সেই স্বর্গের নাম কি না রাবণ বধ। এবং দেখুন সর্বনিম্ন কি না, সর্বনিম্ন হচ্ছে বংশানুক্রম, 18 নম্বর যেটা, সেটা হচ্ছে মাত্র 53টি রয়েছে। তাহলে এই দুটো মনে রাখতে হবে। এবার দেখুন এগুলো আমি ডিটেলিং করিনি, ডিটেলিং প্রশ্ন সেইভাবে দেবে না স্টেটের জন্য, কিন্তু তাও আমি সামান্য মানে জাস্ট গল্প ছলে একটু বলে রাখি বিষয়টা। দেখুন, বশিষ্ঠ আশ্রম অভিগম। বশিষ্ঠের আশ্রমে কে গিয়েছিলেন না রাজা দিলীপ গিয়েছিলেন। কেন গিয়েছিলেন না পুত্র লাভের আশায় গিয়েছিলেন, যে তার পুত্র হচ্ছিল না, পুত্র সন্তান হচ্ছিল না, এবং সেই জন্য কিন্তু তিনি বশিষ্ঠের কাছে গেলেন এর সুরাহা করার জন্য। বললেন যে পুত্র প্রাপ্তি কিভাবে হতে পারে। তখন বললেন যে তুমি একটা কাজ করো, তুমি নন্দিনী গাইকে সন্তুষ্ট করো। নন্দিনী বলে একজন গাই রয়েছে, ঠিক আছে, তো সেই গাইকে তুমি যদি সন্তুষ্ট করতে পারো তাহলে সেখানে কিন্তু তোমাকে বর দেবে, এবং সেই বরের দ্বারাই কি হচ্ছে তুমি পুত্রপ্রাপ্তি ঘটবে, তোমার পুত্রপ্রাপ্তি ঘটবে। এবার তার মাঝেও কিছু ঘটনাক্রম রয়েছে, ঠিক আছে, সেটাও মানে সেরকম ভাবে কিছু নয়, তবে একটু জাস্ট বলে রাখি, এটা একটু শুনে রাখুন, যে রাজা দিলীপ যখন সেখানে যান তখন কিন্তু বশিষ্ঠ বলেন যে আপনাকে 21 দিন মানে 21 দিন মানে সেবা করতে বলেন, কিন্তু 21 দিন ধরে সেবা করে কন্টিনিউ ধরে কি করছে, 21 দিন ধরে সেবা করছেন দিলীপ, ঠিক আছে, এবং তার পত্নীও তার সঙ্গে রয়েছে। এইভাবে করতে করতে একদিন কি হলো, যে ধরুন একটা পাহাড়ের গুহায়, হ্যাঁ, কি হলো যে সে উপস্থিত হলো, কোনটা, সে নন্দিনী গাই, মানে নন্দিনী গাইকে তো ছেড়ে দেওয়া হয়েছিল, এবার সে ধরুন যেখানে যেখানে চড়ে বেড়াচ্ছিল জঙ্গলে, তার পিছন পিছন কি হচ্ছিল, দিলীপও কিন্তু চলে যাচ্ছে। এবার একটা গুহার মুখে কি হলো, সে হঠাৎ করে ঢুকে পড়ে, তো সেই জন্য তার পিছন পিছন কে ধাবিত হয় না রাজা দিলীপও ধাবিত হয়, এবং সেখানে গিয়ে দেখে যে সেখানে কোনো গাই নেই, সেখানে একটা সিংহ রয়েছে, এবং যার নাম কুম্ভধর, তিনি তার নাম বলেন আমি কুম্ভধর, এবং তুমি আমি তোমার গাইকে আর কি ভক্ষণ করবো, এরকম বলে আর কি। তো তিনি বলেন যে যে ঠিক আছে, তুমি যদি করতেই চাও তাহলে আমাকে ভক্ষণ করো। রাজা দিলীপ বলে যে আমাকেই ভক্ষণ করো, আমার গায়েকে ছেড়ে দাও, ঠিক আছে। তো এর ফলে কি হয়, যে বলে ঠিক আছে তোমার যা ইচ্ছা, ঠিক আছে। এবার এই বলে মানে এরপরে ভেতরে অনেক ঘটনা আছে, আমরা জাস্ট ওপর ওপর বলছি। ধরুন এরপরে কি হয়, যে সে যখনই আক্রমণ করতে যায়, মানে মাথা নত করে দেয় কে, দিলীপ। দিলীপ মাথা নত করে দিচ্ছে কার কাছে, ওই সিংহের কাছে, এবং সিংহের কাছে যখনই মাথা নত করছে তখন সে কি করছে, সে তো চোখ বুঝছে, মানে চোখ বন্ধ করে দেয় কে, দিলীপ। এবার দেখুন যখনই সিংহটা লাফ দিল, কিন্তু সিংহ না হয়ে কি হলো, তার গায়ে পুষ্প বৃষ্টি ঘটে গেল। আসলে নন্দিনী গায়েরই এটা ছিল কি একটা চালাকি, মানে পরীক্ষা করছিল আর কি, ঠিক আছে। তো তারপরে নন্দিনী গাইকে দেখতে পায়, এবং নন্দিনী গাই কি হচ্ছে, তার প্রতি সন্তুষ্ট হয়ে, রাজা দিলীপের প্রতি সন্তুষ্ট হয়ে কি করে, পুত্র লাভের জন্য বরদান। তো এই হচ্ছে ছোট একটা ঘটনা। কারণ এটা কেন বললাম দেখুন, কারণ এই ঘটনাটা, কারণ হচ্ছে দ্বিতীয় স্বর্গটা যেহেতু ব্যাকেটে দেওয়া আছে, যে সিলেবাসে যখন দেখবেন দ্বিতীয় স্বর্গ, সেই জন্য ছোট একটা ঘটনা বলে রাখলাম। আচ্ছা, তাহলে দেখুন নন্দিনী বরদান হলো, তারপর রঘু রাজ্যাভিষেক, মানে রঘু তার পুত্র আর কি, সেই জন্য তার রাজ্যাভিষেক করালো, রাজা হবেন। রঘু কোথায় কোথায় জয়লাভ করেছেন, মানে কোন রাজ্য অধিকার করেছেন, সেই জন্য দিগ্বিজয় রয়েছে। স্বয়ম্বর অভিগমন, এবারে ধরুন স্বয়ম্বর সভা রয়েছে বিবাহের জন্য, স্বয়ম্বর বর্ণন, তারপরে স্বয়ম্বর সভা বর্ণন বলা হচ্ছে। অজের পানি গ্রহণ, মানে অজ নামক যে ইয়ে, তার কি হচ্ছে বিবাহের বর্ণনা রয়েছে, ঠিক আছে। এবার পানি গ্রহণ মানে যে স্ত্রীর যে হাত, মানে হস্তবন্ধন, এরকম হিসাবে এটা পানি গ্রহণ মানে মানে নামটা দেওয়া হয়েছে আর কি। অজ বিলাপ, এরপর কি হয়, অজের যে পত্নী সে মারা যায় আর কি, তো সেই জন্য অজের বিলাপ রয়েছে। তারপর ধরুন মৃগয়া বর্ণন, এরপরে ঘটনাগুলো আপনারা এমনিও জানেন, যে মৃগয়া বর্ণন, যে মৃগয়া করতে গিয়ে কি করেন আমাদের দশরথ শব্দবেদী বাণ প্রয়োগ করেন, এবং সেখানে কিন্তু আহ, মানে সেটা উল্টো হয়, তাই না? মানে সেখানে গিয়ে সে হরিণটার গায়ে না লেগে কি হয়, যে অন্ধ বাবা মার গায়ে লাগে, এবং সেটা কথিত রয়েছে ঘটনা বিন্যাসে, এবং তারা পরবর্তীকালে অভিশাপ দেয় যে আহ, তুমি মানে আমি ঘটনাটা জাস্ট বললাম, যে তার পুত্র, মানে যে দুজন বয়স্কা ছিলেন, বয়স্ক এবং বয়স্কা, এবং তার পুত্রের গায়ে কি করেছিলেন, সেটা তীর নিক্ষেপ করেছিলেন, মানে যেহেতু সে জল ভরতে গিয়েছিল,
এবং সেই পুত্রে যখন দেখেন যে মানে দশরথ দেখেন যে তিনি ভুল শব্দবিধিবান প্রয়োগ করেছেন এবং সেটা একজন পুত্রের মৃত্যু হয়ে গেছে কারণ, এবং সেই পুত্রের দেহ তার বৃদ্ধ বাবা মার কাছে নিয়ে যাওয়া হলে সে কি বলেন যে মানে সেই তখন বুঝতে পারেন ঘটনাটি এবং তাকে অভিশাপ দেন, তাকে দশরথকে, যে তুমি পুত্র শোকে তুমি কিন্তু তোমারও মৃত্যু হবে। এবার দেখুন একটা কন্ডিশন ছিল যে সেও তারও কিন্তু পুত্র হচ্ছিল না, তাহলে কোথাও গিয়ে তার একটা মানে এটা আশীর্বাদ স্বরূপ, আবার কোথাও গিয়ে অভিশাপ স্বরূপ। তাহলে আশীর্বাদ স্বরূপ কি হচ্ছে, তার পুত্র জন্মগ্রহণ করছে। সেই জন্য তখন রয়েছে রামাবতার, এবার সীতার বিবাহ বর্ণন, রাবণ বধ, এরপরে যা রয়েছে এগুলো এত এবং কিছু দেখার দরকার নেই, মোটামুটি যে ঘটনাটা বললাম একটু ছোট করে মনে রাখবো। আচ্ছা, এবারে দেখুন কি ছন্দ প্রয়োগ হয়েছে, ঠিক আছে। তো এখানের মধ্যে সব ছন্দগুলো মনে রাখার দরকার নেই, আমি দিয়েছি দিয়েছি মানে সবগুলো করতে হবে আমার মানে নেই। দেখবেন বলছে যে রঘুবংশের সর্বাধিক কি যে 22টি ছন্দ ব্যবহৃত হয়েছে, 22 প্রকারের, ঠিক আছে। এবার হচ্ছে কোনটা বেশি প্রকার ব্যবহৃত হয়েছে সেটাই কিন্তু মনে রাখার, যে উপজাতি এবং অনুষ্ঠুপ দুটো বেশি মানে প্রয়োগ হয়েছে। কারণ দেখুন যে কতগুলো শ্লোক আছে আমরা দেখলাম, দেখুন এখানে রয়েছে 1569, এবং এই যে শ্লোকটা রয়েছে এর মধ্যে কতগুলো শ্লোক দেখুন উপজাতি ছন্দ রয়েছে, 578টি শ্লোক কি রয়েছে, উপজাতি ছন্দ রয়েছে, এবং অনুষ্ঠুপ কতগুলো রয়েছে, 548টি শ্লোকে রয়েছে। আচ্ছা, আর অজ বিলাপে এটা দিতে পারে যে অজের বিলাপে কোন ছন্দ ব্যবহার হয়েছে, তাহলে বলবে বৈতালীয় ছন্দ কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে, যেটা হচ্ছে করুণ রসে সমৃদ্ধ, ঠিক আছে। বাস এইটুকু মনে রাখবেন, আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো দেখলেও হবে না দেখলেও হবে, মানে ছন্দের জন্য বলবো। এবার হচ্ছে রসের বিষয়ে দেখুন, রস বলছে কি যে প্রধান যে রস সেটা হচ্ছে বীর রস। এবার এই যে বীর, এই বীরের আবার 4টে ভাগ আছে দেখুন, ধর্মবীর, যুদ্ধবীর, দানবীর, দয়াবীর। আমরা দেখুন আমরা নামগুলো শুনেছি যে দানবীরটা খুব শোনা আমাদের, তাই না, যে দানবীর কর্ণ আমরা কথায় কথায় বলি, তাহলে দানের জন্য সে বীর, ঠিক আছে। কেউ হচ্ছে ধর্মে বীর, মানে সে ধর্মপথে এতটাই চলছে যে তাকে ধর্মবীর হিসেবে এরকম কিন্তু উল্লেখ করা হচ্ছে। আবার কি হচ্ছে যুদ্ধবীর, যে যুদ্ধে আর কি মানে নতমস্তক করে না সে, কি করে নিজের শেষ মানে যতক্ষণ না মৃত্যু ঘটছে, যতক্ষণ না শেষ দম পর্যন্ত সে কিন্তু যুদ্ধ করে চলেছে, সাহসী যে রাজা, সেই জন্য বলছে যুদ্ধবীর তাকে বলা হয়। দানবীর তো বললাম, দয়াবীর যে দয়ার সাগর আর কি, দান ধ্যানাদি করছে তাকে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখুন অন্যান্য রস কি বলছে, এখানে মূলত যে রসের উদ্ভব ঘটেছে শৃঙ্গার রস রয়েছে, করুণ রস। কারণ যে শৃঙ্গার মনে হচ্ছে ধরুন অনুরাগের যেহেতু এখানে ছোঁয়া একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, যে যে স্বামী স্ত্রীর মধ্যে মানে যতজন রাজা রয়েছে তাদের মধ্যে যে সুসম্পর্ক বর্তমান এবং তাদের যে প্রেমালাপ, সেই জন্য সেখানে শৃঙ্গার রসের একটা ব্যাপার রয়েছে। আর করুণ রস কেন, দেখুন করুণ রস বলেছে কারণ অজের বিলাপ, মানে অজ এতটাই মানে মর্মাহত হয়ে পড়েছিলেন তার স্ত্রীর মৃত্যুতে, যে তার বিলাপটা আর কি স্মরণীয়, সেই জন্য সেখানে কিন্তু করুণ রসের ভাব রয়েছে। অলংকার দেখুন, অলংকার মূলত কি হচ্ছে, অনুপ্রাস সর্বাধিক রয়েছে, এর মধ্যে দুটো অলংকার সব থেকে বেশি কি হচ্ছে, অনুপ্রাস আর যমক, ঠিক আছে। এটা হচ্ছে শব্দ অলংকারের মধ্যে, ঠিক আছে, শব্দ অলংকারের মধ্যে অনুপ্রাস আর যমক, আর অর্থ অলংকারের মধ্যে দেখুন উপমা হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে, বাকিও যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। আচ্ছা, এইটুকুর মধ্যে তাহলে দেখুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, তারপর আমি পরেরটাতে যাচ্ছি। আচ্ছা, এরপরে দেখুন রচনার প্রকৃতি ও বৈশিষ্ট্য, কি ধরনের রচনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে বলছেন যে কালিদাস বিভিন্ন ছন্দের ব্যবহার করেছেন, আমরা দেখেছি আগে ছন্দ দেখুন, যে বলছে যে কি যেসব স্বর্গে করুণ বা গম্ভীরতা রয়েছে সেখানে বৈতলীয় বা রতজ্ঞ। তাহলে বৈতালীয় ছন্দটা খুবই ইম্পর্টেন্ট, দিতে পারে যে কোথায় দেওয়া হয়েছে না অজের বিলাপের সময় কিন্তু এটা ছন্দটা ব্যবহার করা হয়েছে। আর কি বলছে যেখানে বীরত্ব, রাজনীতি, বিবাহ, আনন্দ, প্রাকৃতিক সৌন্দর্য ইত্যাদি, সেখানে সেই সব রসের ছন্দের ব্যবহার রয়েছে। মানে দেখুন ছন্দটা কি করেছেন, যে বীরের সময় কি হচ্ছে বীরত্ব সূচক ছন্দ দিয়েছেন হয়তো, ঠিক আছে। আবার রাজনীতি যখন চলছে তখন রাজনীতির মতো ছন্দ দিচ্ছে। এবার দেখুন ছন্দ কি হচ্ছে, যে ছন্দের প্রয়োগও যখন আমরা কোনো কিছু বলি, যেমন হচ্ছে আমি পড়াচ্ছিলাম যখন ধরুন ওই মন্দাক্রান্তা ছন্দ, তাহলে মন্দাক্রান্ত ছন্দ দেখুন এত মানে ধীর, মানে কি বলে ধীর গতিতে চলে, যে যখন আমরা বলছিলাম কি যে ধূম জ্যোতি সলিল মরুতাং, তাহলে এই যে ধীরে ধীরে বলছে এটা ধীর গতি, এটা প্রবাহ, তাহলে সেরকম হচ্ছে বীরগত ছন্দ কি হচ্ছে, যে বীরের ছন্দ কিন্তু এখানে রয়েছে। এবার সেই ছন্দটা কি দেখুন, তাহলে এখানে বলা হয়েছে সর্বাধিক প্রযুক্ত ছন্দ আমরা কি পেয়েছি,
দেখুন এখানে আমরা পাবো যে উপজাতি এবং অনুষ্ঠুপ, তাহলে এই দুটো ছন্দের যে গাম্ভীর্যতা এটা কিন্তু অত্যন্ত বেশি। ঠিক আছে, আহ এবার সেই জন্যই কিন্তু এরকম বলা হয়ে থাকে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন যে আমাদের ছন্দে প্রযুক্ত বা কাব্য সৌন্দর্য বীরত্ব রাজনীতি যেগুলো রয়েছে সেগুলো কি হয়েছে যে এইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য বলুন, বীরত্বের ক্ষেত্রে, তাই বীরত্বের ক্ষেত্রেই বললাম অনুষ্ঠুপ ছন্দ বলুন, উপজাতি ছন্দ বলুন, বাকিগুলো ছন্দ রয়েছে, মানে এগুলো জাস্ট বোঝার জন্য মনে করুন। এবার কোথাতে কি ছন্দ প্রয়োগ হয় এত ডিটেল প্রশ্ন আসবে না। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে কাব্যের শেষ দিকে কথা দ্রুত শেষ করতে মানে তাড়াতাড়ি ব্যবহার করতে কি করেছে, মালিনী ছন্দ ব্যবহার করেছে। ঠিক আছে, যে মালিনী ছন্দ ব্যবহার দেখবেন আমাদের কি হয় যে আমরা যখন কোনো এক্সাম দিচ্ছি, মানে প্রত্যেকের মানে ক্ষেত্রে এটা হয়েছে, দেখবেন যখন আমরা এইচএস এক্সাম দিতাম, মেনলি এইচএস এর সময়টা খুব ভুক্তভোগী হয়েছি, বা অন্য সাবজেক্টের ক্ষেত্রেও বলছি। যেমন এইচএস এ কি হয়, বাংলাতে এত লিখতে হয় যে 3 ঘন্টা 15 মিনিটে দেখবেন কমপ্লিট করতে পারেন না। এবং প্রথম থেকে যখন সুন্দর করে লিখছেন শেষের দিকে কি করছেন, এলোমেলো এলোমেলো হয়ে যাচ্ছে নোটগুলো, মানে এত স্পিডে লিখছেন। তারপরে কি হচ্ছে, যারা ধরুন পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ছেন, যারা হিস্ট্রি নিয়ে পড়ছেন, যারা অনার্স অনার্স নিয়ে 4 ঘন্টাতেও তারা কিছু করতে পারে না, মানে লেখাই যায় না, এত লেখা হয়। সেরকম হচ্ছে যে তিনিও দ্রুত প্রয়োগের জন্য কি হয়েছেন, যে মালিনী ছন্দটা প্রয়োগ করে ফেলেছেন, কারণ কি অত ভাবেননি যে অন্য ছন্দগুলো ভাবতে হবে অনেক কিছু, মালিনী ছন্দ আমার কাছে সহজ বলে মনে হয়েছে, ঠিক আছে এটার উপরেই বাকি শ্লোকগুলো করে দিই। তো সেই জন্য বলা হচ্ছে এরকম। বলছে এইভাবেই কি হচ্ছে, রঘুবংশ মহাকাব্যটি তার রস, ছন্দ, অলংকার, নায়কদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির গৌরব ও রঘুবংশীয় রাজাদের বীরত্ব চিত্রায়ন করে কালিদাস মহাকবির শ্রেষ্ঠ কাব্য হয়ে উঠেছে। ঠিক আছে, তো যাই হোক, এবার হচ্ছে দেখুন মূল বিষয়ে আমরা আসছি, যে রচনাটা কি ধরনের এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারি, যে কি রীতির, কোন রীতিও রচনা, তাহলে বলবেন কি এটা বৈদর্ভী শ্রেণীর রচনা, বৈদর্ভী রীতি এখানে প্রযুক্ত হয়েছে। তাহলে দিয়ে দেবে যে রঘুবংশ মহাকাব্যে কোন রীতি প্রযুক্ত হয়েছে, তখন বলবেন বৈদর্ভী। আচ্ছা, এবার দেখুন এই যে রঘুবংশ যে মহাকাব্যটা আমরা পেলাম, এই মহাকাব্য মূল স্রোত কোথায়, কোথা থেকে নেওয়া হয়েছে মূলত, তো সেটা দেখবো। দেখুন লেখা আছে মূল ভিত্তি, মানে মূল কথা থেকে সংগ্রহ, না বাল্মীকি রামায়ণ থেকে এটা নেওয়া হয়েছে, এবং অন্যান্য উৎস। ঠিক আছে, এবার এইগুলোও দেয়। ঠিক আছে, মানে একসাথে জুড়ে দিল, ধরুন যে বাল্মীকি রামায়ণ এবং পদ্মপুরাণ, ঠিক আছে, না শুধু বাল্মীকি রামায়ণ না বিষ্ণু পুরাণ, এরকম শুধু এরকম ভাবে দিয়ে দিতে পারে। তো যে অপশনটা দেখবেন যে যদি দুটো দুটো এর মধ্যে ম্যাচ করে যায় তো দুটো সেটাই অপশনটা হবে আর কি। তাহলে অন্যান্য উৎস হিসেবে মানা হয় যে অনুশ্রুতি, মানে শোনা যায় কারোর মুখ থেকে। ঠিক আছে, এবার দেখুন অনু কথার অর্থ কি, অনু কথার অর্থ কিন্তু পরে। ঠিক আছে, তাহলে পরে শ্রুতি মানে হচ্ছে একজনের কাছ থেকে যখন আরেকজন কর্ণপাত হচ্ছে, তাহলে একজনের কাছ থেকে তো পরে হচ্ছে, মানে সে আগে শুনেছে তারপরে আপনাকে বলছে, তারপরে আরেকজনকে বলছে, এটাকে বলছে অনুশ্রুতি। আর পদ্মপুরাণ থেকেও মানা হয় যে পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে, মনে করা হয় বায়ু পুরাণ থেকে নেওয়া হয়েছে, মনে করা হয় বিষ্ণু পুরাণ থেকে নেওয়া হয়েছে। তবে রঘুবংশ বর্ণিত রঘুবংশ রাজাদের কি হচ্ছে বংশাবলী বাল্মীকি রামায়ণের থেকে কিছুটা ভিন্ন। তাহলে বলছে কিছুটা নিয়েছেন, কিন্তু কি হচ্ছে নিজের আকারে কিন্তু তার ছন্দবদ্ধ রচনা করেছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন প্রধান বর্ণ, এখানে বলছেন যে প্রধান বর্ণনাতে কি বলছে 19টি স্বর্গ রয়েছে, এবং দিলীপ থেকে, মানে দিলীপ ফার্স্ট রাজা, এবং শেষ হচ্ছে অগ্নিবর্ণ। তো এই পর্যন্ত 29 জন রাজার কাহিনী বর্ণনা, এবং বলছে মনু ও ইক্ষ্বাকু সহ টোটাল 31 জন, আবার কোথাও কোথাও মনে করা হয় 32 জনও আছে। ঠিক আছে, সেই জন্য আমি 32 জনের নামই কিন্তু উল্লেখ করেছি নিচে। ঠিক আছে, আমি এটা পিডিএফটা যখন একটু স্ক্রল করবো তখন দেখবেন যে রয়েছে 32 জনের নাম আমি উল্লেখ করেছি। তাহলে মাথায় রাখতে হবে এই যে অগ্নিবর্ণ কি ছিলেন, এতটা বিলাসবহুল রাজা ছিলেন। ঠিক আছে, মানে আমরা বলি না কথায় কথায় যে শুয়ে বসে কাটালে যক্ষের ধন শেষ হয়ে যায়। তো যে পরিশ্রম করবে না, সে আনন্দ বিলাসে থাকবে, তাহলে সেই রাজার পরাজয় নিশ্চিত, মানে সে পরাজয় তো নিশ্চিত, এবং তার যে বংশ সেটাও তার বৃদ্ধি ক্রমবর্ধমান যেটা সেটা হবে না। তো সেই জন্য দেখুন এখানে বলা হয়েছে যে অগ্নিবর্ণ ছিল, মনে করা হয় তিনি শেষ রাজা ছিলেন, এবং তিনি বিলাসবহুল জীবনের জন্য কিন্তু তিনি শেষ রাজা থেকেছেন। আচ্ছা, মনু ইক্ষ্বাকু মানে এগুলো প্রারম্ভিক, মানে মনু, মনে করা হয় যে মনু থেকে মানব সৃষ্টি, এবং মানব থেকে সেখানে আমাদের রঘুবংশ যে বংশ সেটা সৃষ্টি, এটা মনে করা হয়। কিন্তু প্রথমে দেখুন আসছে কে, সূর্যের সৃষ্টি, কারণ হচ্ছে সূর্য বংশীয় সেই জন্য বলা হয়, তো সূর্যকেও অনেক সময় গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, এবার কি স্বর্গে দেখুন
জাস্ট এগুলো বলা হয়েছে, ছোট করে দেওয়া আছে যে প্রথম ও দ্বিতীয় স্বর্গে কি হয়েছে, দিলীপের তপস্যা, নন্দিনী সেবা, পুত্রলাভ। কোন স্বর্গে কি হয়েছে মোটামুটি একটা সামান্য পরিচয় দিয়েছে। তৃতীয় পঞ্চমে কি রয়েছে, রঘুর রাজ্যাভিষেক, দিগ্বিজয়, এগুলো রয়েছে। আগেও সেটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানেও একটু দেখে নেবেন, ঠিক আছে। এরপরে দেখুন রঘুবংশে বর্ণিত রাজাদের ক্রম। তাহলে পরপর কোন রাজা এসছে সেটা কিন্তু একটু দেখে নেবেন। কে? যে মনুর, পরীক্ষাকু, দিলীপ, রঘু, অজ, দশরথ, রাম, ঠিক আছে। এবার দেখুন এই পরের গুলো যদি মনে নাও রাখেন কোনো অসুবিধা নেই, টোটাল রাজাগুলো মোটামুটি আসতে মনে রাখবেন, কিন্তু এইখান থেকে এইটুকু আপনার কিন্তু মনে রাখতে হবে, কারণ প্রশ্ন দিতেই পারে যে কার পিতা কে, ঠিক আছে। তাহলে হচ্ছে যেমন হচ্ছে মনুর পিতা মনে করা হয় যে মানে যে মনুর পুত্র মনে করা হয় যে কি ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র দিলীপ, দিলীপের পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজয়ের পুত্র দশরথ, তারপরে দশরথের পুত্র রাম, এইভাবে ক্রমান্বয়ে চলছে, ঠিক আছে। তাহলে তারপরে হচ্ছে যে লক্ষণ তো তার ভাই রয়েছে, ভরত, শত্রুঘ্ন যারা রয়েছে, হ্যাঁ, তারপরে কুশ, লব, ধনু রামের পুত্র, ঠিক আছে। এইভাবে বাকিগুলো চলে যাচ্ছে। এবার এর পরে জিজ্ঞাসা করবে না, কিন্তু প্রথমগুলো কিন্তু জিজ্ঞাসা করতেই পারে বা করেছে পরীক্ষার সময়। আগের প্রশ্নগুলোতে দেখবেন যে আহ, আছে, সেই প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়। এবার এখন যদি না জিজ্ঞেস করে, যখন ফাইনাল পরীক্ষা দেবেন, মেন্স দেবেন, তখন তো জিজ্ঞাসা করবেই। তো যাই হোক, তাহলে এইটার মোটামুটি একটা বর্ণনা। এবং দেখুন কুশ সম্পর্কেও সামান্য কিছু ধারণা লাইন লিখেছি, একটু দেখে নেবেন। এরপর কিছু সংবাদ পাওয়া যায়, যে প্রথম প্রথম স্বর্গে, দ্বিতীয় স্বর্গে কি কি সংবাদ আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কিন্তু আমি ছোট করে লিখে রেখেছি। যে দিলীপ বশিষ্ঠ সংবাদ। কেন? দিলীপ কার কাছে যান না, দিলীপ বশিষ্ঠের কাছে যান পুত্র লাভের জন্য। তাই প্রথম স্বর্গে তখন লেখা আছে রাজা দিলীপ ও ঋষি বশিষ্ঠের মধ্যে গুরুশ্রেষ্ঠ ধর্ম, পুত্র লাভ ইত্যাদি বিষয়ে সংবাদ। আর দ্বিতীয় স্বর্গে কি হচ্ছে, দ্বিতীয় স্বর্গে হচ্ছে দ্বিতীয় সেই সিংহের মধ্যে সংলাপ দিলীপ। কারণ আমি বলেছি যে সিংহের নাম হচ্ছে কুম্ভধর, এবং তিনি বলেছিলেন যে আমি সেই গাইটিকে ভক্ষণ করবো ইত্যাদি, যে বললাম, বলছে সেটি নন্দিনী গাভী রক্ষার সময় দেখা যায়, ঠিক আছে। এতে ধর্ম ও ভক্তির পরীক্ষা নেওয়া হয়, কারণ এই যে পরীক্ষা রূপ আমি বললাম এই ঘটনাটা আর কি। এবার তৃতীয় স্বর্গে দেখুন বলছে যে রঘু, ইন্দ্র রঘু সংলাপ। রাজা রঘু দেবেন্দ্রের মধ্যে সংলাপ, যেখানে রাজা স্বর্গারোহী পিতার জন্য সাধ্যার্থে মানে সাধ্যের জন্য ইন্দ্রের কাছে অর্পণযোগ্য বস্তু চান, ঠিক আছে। তাহলে কি কি ঘটনাগুলো রয়েছে একটু দেখে নেবেন। কচ্ছু রঘু সংবাদ রয়েছে, এখানে কি কি ঘটনা আছে আমি পড়ছি না, দেখুন না, নিজেই দেখে নেবেন আর কি। কারণ হচ্ছে সেই জন্য আমি ওপরে ওপর একটু তাড়াতাড়ি শেষ করে দিতে পারছি, কারণ হচ্ছে যেহেতু আমি আপনার স্বপ্নভর দপ্তমটাও কিছুর আলোচনা করবো, সেই জন্য। তো দেখে নেবেন যে কি কি ঘটনাগুলো রয়েছে, যদি কোনো অসুবিধা হয় তারপর কিন্তু বলবো। এবারে দেখুন কোনো কাব্য যখন রচনা হয়, সেটা নাটক হতে পারে, সেটা মহাকাব্য হতে পারে, যে কোনো হতে পারে, সেটা খণ্ডকাব্য হতে পারে। তো তার কিন্তু মঙ্গলাচরণ কিন্তু বিধেয়, মঙ্গলাচরণ করতে হয়, মঙ্গল রূপ আচরণ। তাই না? মানে মঙ্গলাচরণ কেন কি, যাতে বিঘ্ন বিনাশ উপস্থিত না হয়, সেই জন্য কিন্তু এই মঙ্গলাচরণটি করা হয়। তাহলে দেখুন আমরা বিভিন্ন ধরনের মঙ্গলাচরণ দেখতে পাই, কি মূলত তিন প্রকারই বলা হয়ে চলে, যে নমস্কারাত্মক, আশীর্বাদাত্মক এবং বস্তু নির্দেশাত্মক, এই তিন প্রকারের মঙ্গলাচরণ হয়ে থাকে। এবং দেখবেন যখন কাব্য থেকে, বিভিন্ন কাব্য থেকে প্রশ্ন আসে, যে কোনো একটা কাব্য তুলে দিল, দিয়ে বললো যে আচ্ছা বলুন তো এখানে কি ধরনের মঙ্গলাচরণ হয়েছে, আশীর্বাদ না আপনার আশীর্বাদাত্মক, না হয়তো বস্তু নির্দেশাত্মক, হ্যাঁ এরকম কিন্তু তুলে দেবে, তখন একটা বলতে হবে, যেটা হবে সেটা বলবেন না নমস্কারাত্মক। তো দেখিও এখানে কি বলছে, যে মহাকাব্যের রঘুবংশের মহাকাব্যে সেরকম একইভাবে মঙ্গলাচরণ করা হয়েছে, কি वागार्थविव संपृक्तो वागार्थ प्रतिपत्तये जगत पितरो वंदे পার্বতী পরমেশ্বরী। এবার দেখুন কোথাও কোথাও পাবেন পার্বতী পরমেশ্বরীও পাবেন, এবং কোথাও কোথাও দেখবেন যে লেখা আছে পার্বতী পরমেশ্বরও, ঠিক আছে। তো কোনোটা ভুল নয়, মানে এখানে আর কি যদি আলাদা করে দেখানো, দেখুন পার্বতী পরমেশ্বর, ঠিক আছে, এই যে দুটো রয়েছে, মানে আমরা তো অর্ধনারীশ্বর স্বীকার করি, মানে মহাদেবকে আর পার্বতীকে, সেই জন্য এই এই মানে এই অর্থে গ্রহণ করতে গিয়ে অনেকে এক বচন করে দিয়েছেন। এবং আবার কোনো কোনো শ্লোক দেখবেন পার্বতী পরমেশ্বরও, মানে দুজন আছে যেহেতু, নরও যেমন হয় আর কি, সেরকম করে দিয়েছে দ্বিবচন, ঠিক আছে। তাহলে এখানে দেখুন এটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ রচিত, ঠিক আছে। মানে বলে দিতে পারে যে বলুন তো যে মঙ্গলাচরণ, রঘুবংশে মঙ্গলাচরণ কোন ছন্দে রচিত, তাহলে হচ্ছে অনুষ্টুপ ছন্দে রচিত, এটা আমি নিচে লিখেছি।
আচ্ছা, তাহলে বলছে বাক ও অর্থ যেন অবিচ্ছেদ্যভাবে যুক্ত, বাক ও অর্থের উপলব্ধির জন্য আমি পার্বতী পরমেশ্বরের বন্দনা করি, যারা এই জগতের পিতামহ। এটা কে বলছেন? এটা কিন্তু কালিদাস বলছেন। যে দেখুন, আমি রঘুবংশের মতো একটা কাব্য মানে মহাকাব্য রচনা করতে চলেছি, আহ, এবং সেখানে কি বলছে যে বাক এবং অর্থ, বাক মানে কি, আমি যেটা বলছি, মানে আমি যেটা বলছি সেটা লিখছি কাব্যের মধ্যে, এবং তার তো একটা অর্থও রয়েছে। আমি যেন এমন কিছু অর্থ না লিখে ফেলি যাতে কারোর কাছে দুর্গম মানে বদ্ধ হয়ে যায়, মানে সে না বুঝতে পারে, এমন যেন না হয়। তো সেই জন্য বলছেন কি, অবিচ্ছেদ্য ভাবে যুক্ত বাক ও অর্থের উপলব্ধির জন্য, মানে বাক আর উপলব্ধি যেন সবার হয়, আমারও যেন ঠিকঠাক উপলব্ধি, আমি যেটা লিখছি যেন বুঝতে পারি, এবং কাব্য যারা পড়ছে সে পাঠক মহলেকেও যেন সহজভাবে মানে বোঝাতে পারি। সেই জন্য কি বলছে, এর জন্য আমি পার্বতী পরমেশ্বর শিবের বন্দনা করছি, এবং যিনি কি হচ্ছেন এই জগতের পিতামাতা। এবারে দেখুন বলছে ব্যাখ্যায় কি বলছে, রঘুবংশ মহাকাব্যের শুরু হয়েছে মঙ্গলাচরণের দ্বারা, যেখানে কবি কালিদাস কি করেছেন, শিব ও পার্বতীর বন্দনার মাধ্যমে কাব্য রচনা শুভ সূচনা করেছেন। এবার বাক মানে কথা বা শব্দ, যার প্রতীক হচ্ছে পার্বতী, অর্থ মানে হচ্ছে ভাব বা লক্ষ্মী, যার প্রতীক হচ্ছে শিব। ঠিক আছে, তো এই বিষয় বলা হয়েছে। এবং দেখুন, অনুষ্ঠুপ ছন্দ রচিত, আহ ব অক্ষরটি এখানে অমরত্বের প্রতীক। ঠিক আছে, এবার এখানে বলছে দেখুন, বাগ অর্থ, বাগ অর্থ এখানে আহ ম গন্ধ কিন্তু রয়েছে, মানে আপনাকে প্রথমে দিয়ে দিতে পারে, যেহেতু ছন্দ রয়েছে, আপনাকে প্রথমে হয়তো লাইনটা তুলে দিল যে বলতে বলুন তো এখানে ছন্দ কি রয়েছে, না মানে এখানে তো গণ দেওয়া হয়েছে, কিন্তু এখানে কি ছন্দ রয়েছে। ঠিক আছে, তো এটা যে অনুষ্ঠুপ ছন্দ রয়েছে ঠিক আছে, কিন্তু যদি আপনাকে এক্সপ্লেন করে দেখতে দেয়, তাহলে আপনি দেখবেন কয় অক্ষর বিশিষ্ট হচ্ছে, সেটা আগে প্রথমে দেখলেন, তারপরে কি করলেন সেটা, তারপরে আপনি কোন কোন গণ যাচ্ছে দেখলেন, তারপরে সেটা নির্ণয় করলেন। ঠিক আছে, এইভাবে দিতে পারেন। আচ্ছা, এবার দেখুন, প্রথম স্বর্গ এবং দ্বিতীয় স্বর্গের কিছুটা বর্ণনা করব, তারপর কিন্তু মোটামুটি আর কিছু নেই, মানে এইটুকু পড়লেই এখান থেকে হয়ে যাবে। তাহলে প্রথম স্বর্গে কি বলা হচ্ছে, রঘুবংশের কাহিনী সূচনা মহারাজ দিলীপ থেকে। তাহলে রঘুবংশের কাহিনী সূচনা কি হচ্ছে, মহারাজ দিলীপ থেকে শুরু হচ্ছে, এবং কবি পূর্ববর্তী রঘুবংশীয় রাজাদের উল্লেখ করেন এবং জানান এই বংশের সূচনা হয়েছে সূর্য বংশ দেবতা থেকে। তাহলে এই বংশের যে সূচনা, এটা মনে করা হয় কোথা থেকে, না যেহেতু সূর্য বংশীয় তারা, সেই জন্য মান্যতা রয়েছে যে সূর্য যে বংশ সেটাই হচ্ছে তাদের প্রধান দেবতা। এবং এই বংশে দেখুন, মনু হলেন মর্তলোকে প্রথম রাজা। তাহলে মনু হচ্ছেন কে, না সূর্য বংশের রাজা, এবং তিনি হচ্ছেন প্রথম রাজা। কারণ আমরা দেখেছি যখন, দেখুন রাজার বর্ণনা করেছি, তার প্রথমে মনু আসছে, তারপর ইক্ষ্বাকু আসছে, আমরা বলেছি, তারপরে দিলীপ আসছে, এভাবে আসছে। এরপরে দেখুন বলছে, রঘুবংশ রাজাদের জীবনে চারটি আশ্রম মেনে চলতেন, মানে চারটি যে বিষয় সেটা তারা অবশ্যই মেনে চলতেন। শৈশবে বিদ্যা অনুশীলন, তারা যখন ছোট থাকতেন তখন বিদ্যার অনুসরণ করতেন। যৌবনে ইন্দ্রিয় সুখে অভিলাষ থাকতো, মানে যৌবনে কি হচ্ছে, যে তারা কিন্তু মানে যেটা চাইতো সেটা কিন্তু করতো, মানে হচ্ছে ধরুন, মানে যদি আমাদের কি হয় যে এখন যদি মনে হয় যে যে না আমরা কোথাও একটা বাইরে থেকে ঘুরে আসি, আমাদের পরিবার বর্গ তো হয় যে ইচ্ছা হয় যে ঠিক আছে, আজকে ধরুন আপনি কোনো চাকরির সঙ্গে যুক্ত বা কোনো জব করছেন আলাদা রকম, কি হচ্ছে ছুটি পান না, রবিবারটা পেয়েছেন, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, তাহলে কি হচ্ছে, আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু যেটা ইচ্ছা হচ্ছে সেটা কিন্তু আপনি করছেন। তাহলে কি বলছে, মানে যৌবন অবস্থায় সেটা কি বলছে, শোনো, ইন্দ্রিয় সুখ অভিলাষ, এবং বার্ধক্যে মুনি সদৃশ আচরণ, যখন বার্ধক্য হয়ে যাবে মুনি যেমন আচরণ করেন, মুনি যেভাবে জীবন কাটান সেভাবে কিন্তু রাজারাও সেরকম জীবন কাটান। কোন রকম রাজারা, না রঘুবংশীয় রাজা। এবং শেষ যোগের মাধ্যমে কি হচ্ছে, যোগ যোগ সাধনার মাধ্যমে তারা কিন্তু দেহত্যাগ করে। শ্লোক আছে, শ্লোক রঘুবংশ এরকম একটা শ্লোক পাওয়া যায়, তো সেই শ্লোকটার মানে এই প্রসঙ্গে আর কি শ্লোকটা আছে। আর বলছে দেখুন, সন্তান প্রাপ্তির ইচ্ছায়, এখানে জাস্ট টাইপ করতে গিয়ে একটু সন্তানটা এরকম মিস্টেক হয়ে গেছে আর কি। তো সন্তান প্রাপ্তির ইচ্ছায় মহারাজ দিলীপ তার গুরু ঋষি বশিষ্ঠের আশ্রমে যান। ঠিক আছে, তাহলে ওটাই ঘুরিয়ে ফিরিয়ে আমি দিয়েছি। বশিষ্ঠ তাকে পরামর্শ দেন কি, কামধেনুর কন্যা নন্দিনী গাভীর সেবা করতে। তাহলে তার যে মাতা ছিলেন তিনি হচ্ছেন কামধেনু, এবং তার পুত্রী হচ্ছেন নন্দিনী। ঠিক আছে, তারই সেবা করতে বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথম স্বর্গ হয়ে গেল। এবার দ্বিতীয় স্বর্গ দেখুন কি বলা হচ্ছে, না বলছে এই স্বর্গে দিলীপের নন্দিনী গাভীর সেবার কাহিনী বর্ণিত রয়েছে। আর কি, দিলীপ টানা 21 দিন, দেখুন আমি আগে বলেছি 21 দিন
ধরে নন্দিনীর নিষ্ঠা করে সেবা করেন, এতে নন্দিনী সন্তুষ্ট হন এবং দিলীপের পরীক্ষা নেন। ওই যে পরীক্ষা, কি পরীক্ষা? ওই যে পরীক্ষার সময় কুম্ভধর সিংহ আবির্ভূত হয়, কিন্তু দিলীপ সাহসের সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করেন। নন্দিনী সন্তুষ্ট হয়ে তাকে কি করেন? সন্তান প্রাপ্তি আশীর্বাদ দেন। তাহলে এই ঘটনা হচ্ছে দ্বিতীয় সর্গে কিন্তু এটা বর্ণিত রয়েছে। মূল বিষয় সংক্ষেপ যেমন দিয়েছি কি, যে মঙ্গলাচরণ যেটা রয়েছে, আবার লিখেছি আলাদা করে, যে শিব এবং পার্বতী বাক ও অর্থের প্রতীক এর বন্দনা করা হয়েছে, অনুষ্ঠিত ছন্দে রচিত। ঠিক আছে। এবং রাজা দিলীপ ও পূর্বসূরি রাজাদের বিবরণ রয়েছে প্রথম স্বর্গে, আশ্রম অবস্থা, সন্তান কামনা রয়েছে। এবং দ্বিতীয় স্বর্গ হচ্ছে দিলীপের গাভী নন্দিনী সেবা ও সন্তান লাভের আশীর্বাদ। ঠিক আছে। এবং প্রতীক তো এখন বাক আর অর্থের কি, এটা কিসের জন্য কি প্রতীক হচ্ছে সেটা তো বলেই দিল। আচ্ছা, তাহলে দেখুন যদি কোনো প্রশ্ন থাকে রঘুবংশম থেকে এই সামান্য পরিচয়, তাহলে সে প্রশ্ন করতে হবে। আচ্ছা, রাজলক্ষ্মী মহোদয় যদি আসেন তাহলে বলুন, যে কোনো অসুবিধা থাকলে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। আর সুমান্বিতা মহোদয় থাকলেও বলবেন, মানে যে রঘুবংশম থেকে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, রেকর্ড তো তখন থাকবেই, দেখবেন পরে। আচ্ছা, তাহলে এইটুকু পড়লে আমাদের কিন্তু রঘুবংশমটা হয়ে যাবে, আর কিন্তু কিছু দরকার নেই। আচ্ছা, এরপরে দেখুন আমরা চলে যাচ্ছি পরের পিডিএফ এ। আচ্ছা দেখুন, এই পিডিএফটা দেখতে পাচ্ছেন কিনা বলুন। আচ্ছা, তাহলে দেখুন, স্বপ্নবাসব দত্তম যেটি রচনা, সেটি হচ্ছে মহাকবি ভাসের রচনা বলা হয়। এবং তার যে মানে সাংক্ষিপ্তিক যে রূপ, মানে তিনি কি রচনা করেছেন, তার উপাধি কি, ঠিক আছে, কতগুলি স্বর্গ মানে কতগুলি অঙ্ক রয়েছে, ঠিক আছে, এই যে বিষয়গুলো, তার ঘটনা বিন্যাস এই ছোট আকারে আমরা একটু দেখে নেব। তাহলে দেখুন, প্রথমে বলছে কবির নাম হচ্ছে ভাস এবং প্রামাণিক জীবন পরিচয় অজ্ঞাত। মানে তার জন্ম সম্পর্কে কিন্তু অজ্ঞাত ধারণা, মানে বিভিন্ন জন বিভিন্ন রকম বলে থাকেন। উপাধি দেখুন ধাবক। তাহলে যদি বলে যে ধাবক কবি কাকে বলা হয়, বা ধাবক কবি এর মধ্যে কোন কোন কবির দিকে ধাবক কবি হিসেবে অভিহিত করা হচ্ছে, তখন বলবেন মহাকবি ভাস। অপশন থাকবে যেরকম। তিনি কোন গোত্রীয় ছিলেন? বলছে অগস্ত্য গোত্রের হৈমাদক শাখায় ভাস গোত্র, মানে ভাসটাও একটা গোত্র হিসেবেই মানা হচ্ছে। এবং তার যে জন্ম, সেটা মনে করা হচ্ছে জন্মের সময় 100 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্ট মধ্যে, এটা মনে করা হচ্ছে। এবং এটা মান্যতা রয়েছেন যে তিনি বিষ্ণু মানে বিষ্ণু ভগবানের উপাসক ছিলেন, সেই জন্য তখন দেখা যাচ্ছে তার যে ধর্ম ছিল সেটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। রীতি কি? রীতি হচ্ছে বৈদর্ভী রীতি। তাহলে দেখুন, রঘুবংশ মহাকাব্য যখন পড়লাম তখন সেখানে আমরা কি দেখেছি? বৈদর্ভী রীতি দেখেছি। এবং স্বপ্নবাসব দত্তম যে নাটকটি পড়ছি সেখানেও কিন্তু আমরা বৈদর্ভী রীতি কিন্তু দেখতে পাচ্ছি। গুণ কি রয়েছে দেখুন, প্রসাদ প্রসাদ গুণ রয়েছে, মাধুর্য রয়েছে, ওজ গুণের প্রভাব রয়েছে। এবং এখানে কি রসের প্রভাব আমরা দেখতে পাবো? না, বলছে মুখ্যত মানে প্রধানত কি, যে শৃঙ্গার রস। কারণ দেখুন, উদয়ন এবং বাসব দত্তা এবং পদ্মাবতীর এই যে প্রেম কাহিনী এখানে বর্ণিত রয়েছে, তাহলে যেখানে অনুরাগের ব্যাপার থাকবে সেটা শৃঙ্গার রসাত্মকই হবে, এটাই হচ্ছে মান্যতা দেওয়া হয়। তো সেই জন্য শৃঙ্গার রস এবং বীর রসের প্রয়োগও দেখা যায় কোথাও কোথাও। কিন্তু প্রধান রস হচ্ছে, যদি বলে, দেখুন একটা বিষয়, প্রশ্নতে কিন্তু যেমন হিন্দিতে প্রশ্ন হবে, মানে বাংলাতে তো প্রশ্ন হবে না, তো প্রধান রস বলে দিতে পারে, মুখ্য রস বলতে পারে, আবার অঙ্গি রসও বলতে পারে। অঙ্গি রসও যা, মুখ্য রসও তাই, প্রধান রসও তাই, একই, ঠিক আছে। মানে বলবেন যে না, অঙ্গি রস কি, এটা তো পড়িনি। তাহলে অঙ্গি রস আর মুখ্য রস সবই কিন্তু এক। তাহলে শৃঙ্গার সেখানে দেখতে পাচ্ছি, আর অন্যরূপে বীর রস আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রিয় অলংকার দেখুন, অনুপ্রাস, উপমা, সহাভক্তি, উৎপ্রেক্ষার উপর। তাই এই অলংকার গুলোর উপরেই কিন্তু কি করেছেন? রচনা করেছেন বেশিরভাগ, আর কি শ্লোক তিনি রচনা করেছেন। এবং যে ভাষের কৃত্তি,
দেখুন কি বলছে যে ত্রিবাঙ্কুর নগর নিবাসী টি গণপতি শাস্ত্রী সন কত বলছে 1910 থেকে 12 এটা মান্যতা রয়েছে যে ভাস নাটক চক্রম মানে ভাসের যে নাটক চক্র নামে ভাসের 13টি নাটক কি হয়েছে পাওয়া যায়, মানে সংগ্রহ এটা পাওয়া যায়। তাহলে কি হচ্ছে অনন্ত শয়ন গ্রন্থমালা থেকে এটা মানে ত্রিবেন্দ্রম বলে একটা নগর ছিল, তো সেখান থেকে পাওয়া যায় আর কি। ঠিক আছে, তো এটা প্রকাশিত হয়েছে কত সালে এরকম প্রশ্ন হতে পারে। আর কোথায় সেটা হয় যে টি গণপতি শাস্ত্রীর একটা কি কি মানে অনেকে মনে করেন যে টি গণপতি শাস্ত্রীর ওই গোয়াল ঘর ছিল একটা, তো সেখানেই আর কি সেখান থেকে প্রাপ্ত হয়, এই মান্যতা রয়েছে। আর কথাবস্তুর আধারে ভাষ্যের 13টি নাটক 4 ভাগে বর্গীকৃত রয়েছে। তাহলে এখান থেকে ধরুন কি প্রশ্ন হতে পারে যে 4 প্রকার যে রয়েছে তাহলে কয় প্রকার ভাগে বিভক্ত এটা দিতে পারে। যেমন হচ্ছে রামায়ণমূলক, মহাভারতমূলক, উদয়ন কথামূলক এবং কল্পনা। এবার দেখুন প্রত্যেকটা থেকে যেমন হচ্ছে রামায়ণমূলক থেকে দুটো রয়েছে, ঠিক আছে। মহাভারত থেকে দেখুন কটা রয়েছে, 7টা রয়েছে। উদয়ন কথামূলক থেকে দুটো রয়েছে, কল্পনামূলক থেকে হয়েছে কটা, এখানেও দেখুন দুটো রয়েছে, তাই তো। এবার আপনাকে প্রশ্ন কি করবে, বলবে যে মহাভারত ভাসের মহাভারত আশ্রিত নাটক কয়টি পাওয়া যায়, তখন কি বলবেন 7টি পাওয়া যায়। বা নাটকটার নাম উল্লেখ করে দিতে পারে যে কর্ণভার, এটা কোন পর্যায়ের নাটক মানে ভাসের। আচ্ছা দেখুন, তাহলে আমরা কি বললাম যে রামায়ণমূলক আমরা রচনা পাচ্ছি ভাসের যে দুটি, প্রতিমা নাটক, অভিষেক নাটক, ঠিক আছে। মহাভারত আশ্রিত কি পাচ্ছি মধ্যম ব্যয় দূত দূত বাক্যম কর্ণভার দূত ঘটোৎকচ পঞ্চরাত্রম উরুভঙ্গ বা আলোচনা। এবার দেখুন পাশে পাশে কতগুলো অঙ্ক আছে, মানে এগুলো দেখবেন না যে 7 লিখেছি, 6 লিখেছি, 1 লিখেছি, এগুলো কি আসলে, এগুলো আসলে অঙ্ক সংখ্যা, ঠিক আছে। প্রতিমা নাটকের 7টি অঙ্ক রয়েছে, অভিষেক নাটকের 6টি অঙ্ক রয়েছে, এভাবে অঙ্ক সংখ্যা কিন্তু আমি লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখুন বলছে যে স্বপ্ন বাসব দত্তমেরও পরিচয়, কারণ এবার নাটকটা আমাদেরকে পড়তে হবে। দেখুন আপনাকে যদি কোনো নাটক দেয় তাহলে তার কবি পরিচয় থেকেও কিন্তু প্রশ্ন করবে, ঠিক আছে। সেই জন্য কবি পরিচয়টাও কিন্তু আমি আলোচনা করে দিলাম। কারণ হচ্ছে এখন থেকে একটু পড়বেন, মানে এখান থেকে তো দেবেই, কিন্তু দেখবেন যে অনেক কিছু পড়তে হচ্ছে না এক্সট্রা, মানে যখন মেন্স পরীক্ষা দেবেন তখন দেখবেন যে অনেক কিছু হয়ে গেছে এবং খুব কম পড়তে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন স্বপ্ন বাসব দত্তমের পরিচয় কি হচ্ছে, এটা হচ্ছে মহাকবি ভাসের রচনা, এবং এটা কি শ্রেণীর নাটক না হচ্ছে মানে কি ধরনের আর কি রচনা নাটক আর কি বললাম, তো নাটক শ্রেণীর আর কি। বিভাজন বলছে কি যে কতগুলি অঙ্ক রয়েছে না 6টি অঙ্ক রয়েছে। এবং দেখুন যদি বলা হয় কোথা থেকে নেওয়া হয়েছে এবং কি ধরনের নাটক, তা বলছে এটা একটা হচ্ছে ঐতিহাসিক নাটক। এবার হচ্ছে গুণাঢ্যের মানে গুণাঢ্যের বৃহৎ কথা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটি গুণাঢ্যের বৃহৎ কথা থেকে নেওয়া হয়েছে এবং এটা আপনাকে জিজ্ঞেস করবে এখান থেকে যে টোটাল কতগুলি এখানে শ্লোক পাওয়া যায়, তাহলে বলবেন কি 57টি শ্লোক পাওয়া যায়। তাহলে সব থেকে বড় যে অঙ্কর মধ্যে শ্লোক দেখুন সেটা আমরা দেখতে পাবো কি যে সব থেকে দেখুন 19 আছে, 19টা শ্লোক রয়েছে কোথায় না ষষ্ঠ অঙ্কে, তাহলে এটাকেই আমরা বড় বলে মানতে পারি। আর সব থেকে ছোট যেটা মানতে পারি, দেখুন মাঝে তো কোনো দ্বিতীয় যেমন তৃতীয় অঙ্কে কোনো শ্লোক নেই, তাহলে আপাতত যে 9 অঙ্ক মানে চতুর্থ অঙ্কটাকে ছোট বলতে পারি, কারণ শ্লোকে আকারে। এবার যদি শ্লোক নাই থাকে তাহলে শ্লোকের আমরা গণনা করতে পারবো না, সেই জন্য আর কি যেটা শ্লোক আছে সেটা সর্বাধিক যে ছোট সেটা হচ্ছে চতুর্থ, আর সব থেকে বড় হচ্ছে ষষ্ঠ। আচ্ছা, এটা দেখুন নায়ক হচ্ছেন কি উদয়ন নায়ক, নায়িকা হচ্ছে বাসব দত্তা, বিদূষক হচ্ছে বসন্ত। ঠিক আছে, বিদূষকের নাম দিয়ে দেবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখুন কনফিউজ হবেন না, কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিদূষক কিন্তু আমরা পাই। যেমন হচ্ছে অভিজ্ঞান শকুন্তলা আমরা মাধব্য নামে বিদূষক পাচ্ছি, ঠিক আছে। আবার স্বপ্ন বাসব দত্ত আমরা বসন্ত পাচ্ছি। আবার দেখবেন যে মৃচ্ছ কটিগম যেমন পড়বেন তখন মৈত্র নামক বিদূষক পাবেন, ঠিক আছে। তাহলে এখানে দেখুন প্রধান বা অঙ্গী রস কি বলছে শৃঙ্গার, এবং প্রতিনায়ক দেখুন মানে নায়ক এখানে তো হলো উদয়ন, নায়িকা হচ্ছে বাসব দত্তা, বিদূষক বসন্ত হলো কঞ্চুকি, কঞ্চুকের নাম হচ্ছে বাদরায়ণ, উদয়নের মানে এটা উদয়নের কঞ্চু, ঠিক আছে। আর রৈব হচ্ছে মহাসেন প্রদ্যোতের, মানে দেখুন রৈব হচ্ছে কঞ্চুকি, কিন্তু দুজনেই কঞ্চুকি, কিন্তু রৈব নামক কঞ্চুকি হচ্ছে মহাসেন প্রদ্যোতের, এবং কঞ্চুকি যেটা উদয়নের সেটা হচ্ছে বাদরায়ণ। প্রতিনায়ক মানে কি, প্রতিনায়ক মানে হচ্ছে যে ভিলেন আর কি, তো ভিলেনটাকে না আরুনি, আরুনি নামক কি হয়েছে যে একজন রাজা ছিলেন, তিনি উদয়নের আর কি রাজ্য অধিকার করে নিয়েছিলেন আর কি। মানে যুদ্ধে তিনি মানে উদয়ন হেরে গিয়েছিলেন, এরকম ঘটনা পাওয়া যায়। প্রধান রস দেখুন এখানেও কিন্তু শৃঙ্গার রস, অন্য রসও পাচ্ছি যেমন বীর করুণ,
অদ্ভুত রস এগুলো পাচ্ছি। এবার দেখুন কি শ্রেণীর নায়ক, না বলছে এটা হচ্ছে ধীর ললিত, ঠিক আছে, এটা কিন্তু ধীরোদাত্ত নয়, ঠিক আছে। মাথায় রাখবেন যে আমরা রঘুবংশম পেলাম, সেখানে কি হচ্ছে ধীরোদাত্ত নায়ক পেলাম, কিন্তু যখন আমরা স্বপ্ন বাসব দত্তম পড়বো সেখানে কিন্তু ধীরোদাত্ত নায়ক নয়, সেখানে হচ্ছে কি নায়ক, না ধীর ললিত, এবং সেটা দক্ষিণ শ্রেণীর নায়ক, ঠিক আছে। দক্ষিণ নায়ক মানে কি হচ্ছে, যেমন আমরা এখন বলি যে সাউথ ইন্ডিয়ান আর কি, সেরকম আর কি। এরপরে দেখুন অলংকার যে প্রয়োগ রয়েছে, উপমার সাথে সাথে রূপক উৎপ্রেক্ষার প্রয়োগ রয়েছে। ছন্দ সেটা হচ্ছে অনুষ্ঠুপ ছন্দ বেশি প্রয়োগ হয়েছে এখানে। 22টা শ্লোক রয়েছে, মানে 57টা ধরুন টোটাল শ্লোক রয়েছে, এবার 57টা শ্লোকের মধ্যে 22টা শ্লোক হচ্ছে অনুষ্ঠুপ ছন্দে রচিত, আর 11টা হচ্ছে বসন্ত তিলক ছন্দে রচিত, ঠিক আছে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো বাকি ছন্দগুলোর মধ্যে রয়েছে কম বেশি। এবার দেখুন আগের মতোই যে এখানেও আমরা পাচ্ছি কি, এখানেও কিন্তু মঙ্গলাচরণ পাচ্ছি। তাহলে আপনাকে লাইন তুলে দেবে, বলতে পারে যে এটা কোন নাটকের বা কোন মানে কোন কাব্যের এটা মঙ্গলাচরণ বলে দিতে হবে, ঠিক আছে। তখন আপনি বিভিন্ন অপশন থাকবে, স্বপ্ন দত্তম তার মধ্যে থাকবে, তো সেটা দিয়ে টিক করবেন। এবার দেখুন বলছে উদয়নু বেন্দু স্তবরনা বাসবদত্ত বলো বলস্য ত্বাম পদ্যাবতীর্ণ পূর্ণ বসন্ত কম্র ভোজ পাতাম, ঠিক আছে। তাহলে এরকম যে শ্লোক রয়েছে মঙ্গলাচরণের বিষয়ে বলা হচ্ছে। আর এখানে দেখুন কি ধরনের মঙ্গলাচরণ, না বলছে আশীর্বাদাত্মক মঙ্গলাচরণ, ঠিক আছে। কারণ দেখুন মানেটা পড়ুন যে উদয় হওয়া নতুন চন্দ্রমার সদৃশ, মানে যখন নতুন চাঁদ ওঠে তার মতো বর্ণযুক্ত, মদ্যপানে বলরহিত, ঠিক আছে, এবং অথবা অবলা নিজের পত্নীকে সদ্য দেওয়া লক্ষ্মীর প্রকট হওয়ার কি বলছে সম্পন্ন বসন্তের মতো সুন্দর বলরামের হাত আপনাকে রক্ষা করবে। তাহলে বলরামকে রক্ষা করতে বলছে, মানে আশীর্বাদ যেন বর্ষিত হয় আমার আমার মাথায়, সেই জন্য এটা হচ্ছে আশীর্বাদ। এবার এখানে আর কিছু নয়, মানেটা হচ্ছে যে ধরুন যে চাঁদের দেখবেন যে চাঁদ কি হয়, যে সূর্যের মতো তো অত হিট হয় না, তো সেখানে এটা একটা উপমা প্রয়োগ করে দিয়েছে যেন কোথাও, যে মানুষ যখন মত্ত হয়ে যায়, তার যে আমাদের যেমন দেখুন এমনি এনার্জেটিক পাওয়ার কিরকম থাকে, কিন্তু মানুষ যখন মদ্যপানে মত্ত হয়ে যায় তখন কি হয়, তার যে পাওয়ারটা সে হারিয়ে ফেলে, তাই না। সে মানে তার মানে টোলে টোলে চলে আর কি। তাহলে সেই জন্য মানে চাঁদটাকেও সেই জন্য বলা হয়েছে এখানে যে সেই রকমই আর কি, যে তার শক্তি ক্ষীণ হয়ে যাওয়া এরকম আর কি তার সঙ্গে বর্ণনা করা হয়েছে। সেই জন্য দেখুন এখানে কিন্তু এরকম লাইন ইউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে দেখুন যে অষ্টাপদা নান্দি, তাহলে এখানে কি ধরনের নান্দি প্রয়োগ করা হয়েছে, দ্বাদশ পদা না অষ্টাপদা জিজ্ঞেস করবে, ঠিক আছে, ধরুন অষ্টপদা। দ্বাদশ পদা আবার কিন্তু যখন উত্তরণ চরিত করবেন সেখানে দ্বাদশ পদা রয়েছে। আচ্ছা, আর মঙ্গলাচরণে কি হচ্ছে মুদ্রালঙ্কার তথা শ্লেষ অলঙ্কার প্রয়োগ করা হয়েছে, শ্লেষের মাধ্যমে যা করা হয়েছে যে সূচনা করা হয়েছে এটার যে পত্রাবলী নান্দি কিন্তু এটা মনে করা হয়, এবং আর্যা ছন্দে এটা রচিত হয়েছে এটা বলা হয়েছে। তাহলে মানে আর্যা ছন্দে রচিত এরকম এটার মান্যতা রয়েছে। আর ভরত বাক্য দেখুন, ভরত বাক্যটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভরত বাক্য কি এটা জিজ্ঞেস করতে পারে, যে ইমাম সাগর পর্যন্তম, প্রথম লাইনটা বেশি তুলে দেয় আর কি, যে ইমাম সাগর পর্যন্তম হিমবদ্ভিত্যাম কুণ্ডলাম, তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে স্বপ্নবসব দর্পণ থেকে। এবার দেখুন পাত্রের আমরা সামান্য পরিচয় করে নেবো, তাহলে এখানে কে কে চরিত্র রয়েছে সেটা আমরা দেখবো। যে উদয়ন রয়েছে, উদয়ন কে, না বৎস দেশের রাজা বা নায়ক, তাহলে নায়ক কে হচ্ছে, যে বৎস দেশের রাজা হচ্ছেন উদয়ন। যৌগন্ধরায়ণ কে হচ্ছে, উদয়নের মন্ত্রী হচ্ছে যৌগন্ধরায়ণ। আচ্ছা, বসন্তক বিদূষক, বিদূষক উদয়নের মিত্র, ঠিক আছে। ব্রহ্মচারী হচ্ছে লাবানক গ্রামের একজন ছাত্র। কঞ্চুকি হচ্ছে রাজকুলের সেবক। সংভাষক বা ভট পদ্মাবতীর সেবক। রুমন্নান উদয়নের অমাত্য বা সেনাপতি। তারপরে দেখুন স্ত্রী পাত্র, ওগুলো হচ্ছে মানে পুরুষ পাত্র আমরা চলে গেলাম। তারপরে যে স্ত্রী পাত্রের মধ্যে যেমন বাসব দত্তা রয়েছে নায়িকা প্রধান আর কি, ঠিক আছে, যিনি হচ্ছেন মগধ দেশে অবন্তিকা রূপে নিবাসিতা। তাহলে মগধের রাজা যে মানে রানী যে পদ্মাবতী রয়েছেন, মানে সেখানে তার কাছে আর কি ছদ্মবেশে ছিলেন আবন্তিকা নাম নিয়ে, এরকম ঘটনা রয়েছে। দেখুন যদি স্বপ্নবসব দত্তম যারা পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অসুবিধাটা হবে না, কিন্তু প্রথম প্রথম আর কি যদি ক্যারেক্টার গুলো পড়েন তাহলে কিন্তু একটু মনে হতে পারে অন্যরকম। আহ, তো যাই হোক, মানে যদি যারা দেখবেন যে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে পড়েছেন হয়তো, তাদের ক্ষেত্রে সিলেবাসটা রয়েছে, মানে আমিও যখন কল্যাণীতে পড়তাম তখন আর কি ফার্স্ট ইয়ারেই এটা দেওয়া ছিল আর কি, মানে অভিজ্ঞান শকুন্তলম এবং আমাদের স্বপ্নভর দর্শন দুটোই আমাদেরকে পড়তে হয়েছে। এরপরে দেখুন
পদ্মাবতী তাহলে দেখুন মগধরাজ দর্শকের বোন, উদয়নের দ্বিতীয় পত্নী, মানে দ্বিতীয়বার বিয়ে হয় উদয়নের, সেটা বলা হচ্ছে। মগধের নিকট তপবনে থাকা এক স্ত্রী হচ্ছে তাপসী। আর কি হচ্ছে এখানে যে মধুকরিকা আর পদ্মিনিকা, ঠিক আছে, মধুকরিকা আর পদ্মিনিকা এরা হচ্ছে পদ্মাবতীর সখী এবং পরিচারিকা। ধাত্রী হচ্ছেন বাসব দত্তার উপমাতা। পদ্মাবতী হচ্ছে মহাদেবী, মানে যে মহাদেবী হচ্ছে পদ্মাবতীর মাতা। অঙ্গারবতী হচ্ছে পদ্মাবতীর রানী, বাসব দত্তার মাতা। এবার দেখুন বসুন্ধরা হচ্ছে বাসব দত্তার ধাত্রী। এইভাবে কিন্তু ক্যারেক্টার মোটামুটি এগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপরে দেখুন মোটামুটি এর মধ্যে ভাস ভূমিকা, মানে দেখুন যেগুলো আমি মার্ক করেছি না, মানে হাইলাইটার দিয়েছি, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো হাইলাইট করা আছে না। ভাস ভূমিকা বা প্রস্তাবনা স্থানে স্থাপনা শব্দের প্রয়োগ করেছেন। তাহলে আপনাকে দিতে পারে যে প্রস্তাবনা স্থানে কোন কবি স্থাপনা প্রয়োগ করেছেন, বা ভাস কি করেছেন যে প্রস্তাবনার পরিবর্তে কি স্থাপন করেছে, মানে কি দিয়েছেন, কি প্রয়োগ করেছেন, তখন স্থাপনা করেছে। তারপরে দেখুন বলা হয়েছে স্বপ্নভৈরব দত্ত মানে দ্বিতীয় এবং চতুর্থ অঙ্কের প্রবেশক, মানে প্রবেশকটা কোথায় পাওয়া যায় না, এই দুটো অঙ্কে। এবং পঞ্চম ষষ্ঠ অঙ্কে কি পাওয়া যায়, বিষ্কম্ভক পাওয়া যায়। বাসব দত্তার বীণার নাম কি, ঘোষবতী। উদয়ন আর পদ্মাবতীর বিবাহের ভবিষ্যৎবাণী ভদ্র আর পুষ্প, মানে পুষ্পক আর ভদ্র। তাহলে হচ্ছে দুজন আর কি গণৎকার আর কি, তিনি কি বর্ণনা করেছিলেন যে পদ্মাবতীর সাথে উদয়নের বিবাহ হবে, এবং যে আরুণী কর্তৃক যে উদয়ন হেরে গিয়েছিলেন আর কি, সে রাজ্যটা আবার ফিরে পাবে। এরপরে দেখুন রয়েছে পদ্মাবতীর ঘরে বাসব দত্তার আবন্তিকা রূপে থাকা। ষষ্ঠ অঙ্কে মানে মিশ্র বিষ্কম্ভক আছে। পদ্মাবতীর শিরবেদনা পঞ্চম অঙ্কে আমরা লব্ধ হয় আমরা দেখতে পাই। বৎস দেশের রাজধানী কৌশাম্বী, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মহাসেন উজ্জয়িনীর রাজা, এগুলো দরকার নেই আর কি, এগুলো দেখবেন মার্ক গুলো করেছি। এবার দেখুন যে ছোট ছোট একটা ব্যাখ্যা করে দিয়েছি যে কোন অঙ্কে কি আছে, ঠিক আছে, এটা আংশিক ভাবে দিলাম। তাহলে দেখুন এখানে রয়েছে যেমন হচ্ছে প্রথম অঙ্কে বলা হয়েছে যে বেশ বদলে বাসব দত্তার যৌগন্ধরায়ণের মগধ রাজ্যে প্রবেশ, ঠিক আছে। বাসব দত্তাকে ন্যাস রূপে পদ্মাবতীর কাছে রাখা, লাবানু গ্রাম থেকে ব্রহ্মচারীর আগমন তথা বাসব দত্তার আগুনে মরা সূচনা। তারপরে দেখুন রয়েছে দ্বিতীয় অঙ্কে বৎসরাজ উদয়নের সাথে পদ্মাবতীর বিবাহ সুনিশ্চিত করা। এবার দেখুন এগুলো ছোট ছোট করে রয়েছে, আমি তাও একটু জাস্ট একটু মানে সংক্ষিপ্ত কারে, খুব বিস্তৃত করবো না বিষয়গুলো, ঘটনাগুলো ছোট ছোট করে একটু বলে রাখছি, দেখুন তাহলে সুবিধা হয়। দেখুন আরুণী কর্তৃক কি হয়েছেন, কে হেরে গিয়েছেন, যে আমাদের উদয়ন হেরে গিয়েছেন। এবং উদয়ন হেরে যাওয়ার ফলে কি হয়েছে, যে তার তো রাজ্য ফিরে পাওয়ার মতো অবস্থা। এবার দেখুন গণৎকার রাজে পুষ্পক আর ভদ্রক যে গণৎকার রয়েছে, তারা কি করেছেন, তারা বলছে যে দেখো যদি তোমার পদ্মাবতীর সাথে বিবাহ হয় তাহলে কিন্তু তুমি মানে আবার পুনরায় রাজ্য ফিরে পাবে, ঠিক আছে। এটা প্রথমে কাকে জানানো হয়, এটা তার মন্ত্রী যৌগন্ধরায়ণকে জানানো হয়, মানে উদয়নের মন্ত্রী যৌগন্ধরায়ণকে জানানো হয়। এবার যৌগন্ধরায়ণ জানেন যে উদয়ন মানে আমাদের বাসব দত্তকে এতটাই ভালোবাসেন যে তিনি দ্বিতীয় বিবাহ করবেন না। তাহলে সেটা কি করা যায়, তাহলে মানে তাকে যদি বলি তাহলে সে কিন্তু মোটেই শুনবেন না। তখন এই ঘটনাটা যৌগন্ধরায়ণ বাসব দত্তাকে জানান, এবং বাসব দত্তা কি তখন একটা মানে দুজন প্ল্যানিং করেন যে ঠিক আছে, আমাদের ওই প্রাসাদে আগুন লেগে গিয়েছে, এরকম ঘটনা মানে করবো যে আমি বাসব দত্তা, আমার ঘরে আগুন লেগেছে এবং আমাকে বাঁচাতে গিয়ে যৌগন্ধরায়ণ মন্ত্রী সেও মারা গিয়েছে। তো এরকম ঘটনা কি রটিয়ে দেওয়া হয়, এবং আমরা জানি যে এর ফলে কি হয়, আমাদের রাজা মূর্ছিত হয়ে পড়েন এবং রুমন্নান যে মন্ত্রী রয়েছেন তার সেবা শুশ্রূষা করেন। তো সেই জন্য দেখুন এখানে বলছে যে বেশ বদলে বাসব দত্তা যুগন্ধরায়ণ মগধ রাজ্যে, মানে এই যে ঘটনাটা রটিয়ে দিল এবং ওই যে পদ্মাবতীর রাজ্যে কিন্তু চলে যাওয়া হলো, ঠিক আছে। বাসব দত্তাকে ন্যাস রূপে মানে যে গচ্ছিত সম্পদ রূপে কার কাছে রাখা হলো, সে পদ্মাবতীর কাছে। পদ্মাবতী একদিন এসছিলেন, যে বনে আর কি এসছিলেন ঘুরতে ঘুরতে, এবং সেখানে সবাইকে জিজ্ঞাসা করছিলেন যে কার কি দরকার বলুন, কারোর যদি বনের যদি যারা রয়েছেন যদি আমার কাছ থেকে কিছু মানে চান, আমি কিন্তু মানে বিনা সংকোচে দেব। তো তখন আর কি বলেন যে আপনি আমার ভগিনীকে আর কি গচ্ছিত রূপে রাখুন, মানে ছদ্মবেশ যেহেতু বলে, তিনি তো তার ভগিনী নন, মানে যৌগন্ধরায়ণ আর বাসব দত্ত তো পরে পরস্পর ভগিনী নয়, তো তাও আর কি ছদ্মবেশে তাকে বলা হয়। তো এর ফলে কি হয়, তার কাছে রেখে দেওয়া হয়। তারপরে দেখুন লাবানক গ্রাম থেকে ব্রহ্মচারীর আগমন, তারপরে একটা ব্রহ্মচারী সেখানে আগমন, মানে কি সে ওইখানে লাবানক গ্রামে মানে পড়াশোনা করতো। তো সেই বাসব দত্তের আগুনে মরার ঘটনাটাও তিনি কিন্তু বিস্তৃত বলেন, বিভিন্ন জনকেই কিন্তু সেটা বলে থাকেন। আচ্ছা, দ্বিতীয় অঙ্কে দেখুন বৎসরাজ উদয়নের সাথে পদ্মাবতীর বিবাহ সুনিশ্চিত হওয়া। তাহলে এরপরে কি বিবাহটা সুনিশ্চিত করা হচ্ছে,
তৃতীয় অঙ্কে কি বলছে যে মগধ রাজপ্রাসাদে বিবাহের হর্ষোল্লাস, মানে কি বিবাহ হবে, তাহলে মাঙ্গলিক অনুষ্ঠান হবে, তাহলে মাঙ্গলিক অনুষ্ঠান হলে তার হর্ষোল্লাস মানে আনন্দের উচ্ছ্বাস এটা থাকবে। বাসব দত্তার দ্বারা বরমালা গাঁথা। তাহলে দেখুন যেহেতু আবন্তিকা নাম নিয়ে কার কাছে থাকছিল, পদ্মাবতীর কাছে গচ্ছিত রাখছিল, এবং সে তো তার দাসী হলো তার কাছে, তাহলে সেই দাসী মানে সেই বাসব দত্তাকে দিয়েই তার মানে বিয়ের মালা গাঁথা করাচ্ছিল। এরকম বর্ণনা রয়েছে তৃতীয় অঙ্কে। চতুর্থ অঙ্কে রয়েছে উদয়ন আর পদ্মাবতীর বিবাহ রয়েছে, মানে বিবাহ হয়ে যায়। তাহলে এটা দিতে পারে যে উদয়ন আর পদ্মাবতীর বিবাহ কোন অঙ্কে দৃষ্ট হয়, তাহলে চতুর্থ অঙ্ক। বিবাহের পর উদয়ন আর বিদূষকের প্রমোদ বন ভ্রমণ। তাহলে এরপর কি করেন যে বিবাহের পর যে উদয়ন আর বিদূষক কি হচ্ছেন পরস্পর মানে ঘুরে বেড়ান আর কি প্রমোদ বনে, একটা প্রমোদ নামক একটা বন আছে, এবং সেখানে বিভিন্ন রকম প্রশ্ন করা হয়, মানে আর কি ছলে বলা হয়, যেমন যোগন মানে আমাদের কি বলে এখানে বিদূষকই আর কি প্রশ্ন করে, বিদূষক কাকে, উদয়নকে, যে আচ্ছা যে তোমার যে আগে পত্নী ছিল তাকে তুমি বেশি ভালোবাসতে, না এখনো ভালোবাসো, না পদ্মাবতীকে বেশি ভালোবাসো, তো এরকম আর কি প্রশ্ন করা হয়। তখন তিনি উত্তর দেন যে রূপ সৌন্দর্যে পদ্মাবতী অনেক সুন্দর হতেই পারে, কিন্তু আমি বাসব দত্তাকে এখনো ভুলতে পারিনি, ইত্যাদি তিনি বলেন। এবার দেখুন পঞ্চম অঙ্কে কি হচ্ছে, পদ্মাবতীর শিরোবেদনা হয়, ঠিক আছে, এবং উদয়নের দ্বারা স্বপ্নবাসব দত্তকে দেখা। মানে দেখুন সমুদ্র গৃহ বলে একটা ঘর ছিল, মানে ওটার নামই হচ্ছে সমুদ্র গৃহ। সেই ঘরে কে বিশ্রাম নিচ্ছিল, পদ্মাবতী, এবং সেখান থেকে কখনো উঠে গিয়েছে, এবং উঠে যাওয়ার পর কি হয়েছে ওখানে বাসব দত্তা শুয়েছিল। হ্যাঁ, তো বাসব দত্তার সঙ্গে মানে যেহেতু উদয়ন জানেন যে শিরোপেড়ায় আর কি এরকম ভুগছেন, পদ্মাবতী তার সঙ্গে দেখা করতে যায়, এবং তিনি আর কি মানে সেখানেই আর কি তার সাথে মানে সব মানে দেখেন যে বাসব দত্ত তখন ছিল, কিন্তু বাসব দত্ত আবার একটু সাইডে যাওয়ার পর হচ্ছে কাউকে না দেখতে পেয়ে ওই রাজা সেখানেই শুয়ে পড়েন, এবং শুয়ে পড়ার পর মানে বাসব দত্ত ভাবেন হয়তো পদ্মাবতী শুয়ে আছেন, তো তার পাশে শুয়ে পড়েন আর কি। এরপর হচ্ছে হাতের স্পর্শের দ্বারা বুঝতে পারেন রাজা যে না এটা তো বাসব দত্তা। তো সেই বাসব দত্তা জেনে তাকে যখনই মানে সে স্বপ্নের মধ্যে দেখেন, এবার তখন তো বুঝতে পারেন যে এটা রাজা উদয়ন, এদিকে বাসব দত্তাও বুঝতে পারে যান। তখন কি হয় যে মানে তিনি আর কি সেখান থেকে আর কি নির্গত হন, এবং তাকে ওই স্বপ্ন থেকে উঠেই উদয়ন তাকে ধরতে গিয়ে কি করে কপাটে হাতের আঘাত পান, এরকম ঘটনা রয়েছে। আচ্ছা, তারপর পঞ্চম অঙ্কে কি রয়েছে, আরুণির সাথে উদয়নের যুদ্ধও রয়েছে, তারপর জয়লাভও হয়ে যায় তার। তারপরে ঘোষবতী নামক একটা বীণা প্রাপ্তি ঘটে, যেটা আর কি বাসব দত্তা বাজাতেন আর কি। ঠিক আছে, কারণ দেখুন আসলে এই যে উদয়ন উদয়ন ছিল, কিন্তু উদয়ন কিন্তু ছদ্মবেশে গিয়েছিলেন কার কাছে, মানে পদ্মাবতী বলছি বাসব দত্তার পিতার কাছে কিন্তু তিনি ছিলেন। ঠিক আছে, মানে তার অনেক বিস্তৃত ঘটনা রয়েছে, তাকে ধরে নেওয়া হয়েছিল, ঠিক আছে, যুদ্ধের ফলে অনেক ঘটনা রয়েছে, এত ঘটনা যাচ্ছি না। কিন্তু এই যে বীণার বিশ্ব প্রসঙ্গে মানে তিনি ছিলেন বীণা বাদকের যে শিক্ষক, সেটা উদয়ন নিজেই ছিলেন, ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে যে তারপর হচ্ছে তাদের মধ্যে বিবাহ সংঘটিত হয়। আচ্ছা, রৈব নামক প্রদ্যোতের পঞ্চুকির আগমন এগুলো রয়েছে, চিত্রফলক দ্বারা বাসব দত্তাকে চেনা। তাহলে পরবর্তীকালে ওই একটা ছবি মানে চিত্রফলকে তার ছবি আঁকা থাকে বাসব দত্তা, এবং পদ্মাবতী বলেন আরে এটা কার ছবি, এটা তো আমার যে দাসীটা আছে ওরই ছবি মনে হচ্ছে, এরকম আর কি, এরকম ভাবে গোটা ঘটনাটা কিন্তু জানা। ঠিক আছে, এই হচ্ছে ছোট একটা ঘটনা, আমি একটু ফার্স্টই বললাম, পরে মানে যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে হচ্ছে কি করবেন যে একটু পজ করে করে একটু শুনে নেবেন পরে, ঠিক আছে, যেমন রেকর্ডটা থাকবে যেহেতু একটু শুনে নেবেন। আর দেখুন এগুলো তো নিচে যেরকম রয়েছে সেগুলোই দিয়েছি, যে ভাস কি রচনা করেছেন, কি ধরনের নায়ক, ওইগুলোই আবার ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। আর এটার উপরে আমি কিছু শর্ট কোশ্চেন লিখে মানে ওই 61টার মতো শর্ট কোশ্চেন তৈরি করেছি আমি। তো আমি এই ক্লাসটার পরেই আপনাকে দিয়ে দেবো, মানে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এরপরে হচ্ছে যে রঘুবংশটা আমি তৈরি করছি, মানে ওটা আমার পিডিএফ এখন তৈরি করতে একটু কালকে হয়তো পাঠিয়ে দেবো, ওটা আজকে পাঠানো সম্ভব হবে না, কিন্তু স্বপ্নভঙ্গ দর্পণটা আমি যেহেতু রেডি আছে ওটা পাঠিয়ে দেবো। আচ্ছা, তাহলে দেখে নিন স্বপ্নভঙ্গ দত্তম থেকে যদি কোনো মানে প্রশ্ন থাকে তাহলে করতে পারে। আর স্বপ্নভঙ্গ দত্তম কি আগে পড়া আছে না পড়েনি, এটাও জানাবো। হুম। আর বাসব দত্তার বিনা বলতে কি হচ্ছে, মানে বাসব দত্তা দেখুন গিফট মানে গিফট দিয়ে দেওয়া হয়েছিল তাকে, ঠিক আছে, মানে ঘোষবতী যে বীণাটা সেটা হচ্ছে মানে আর কি ওই আমাদের বাসব দত্তাকে উদয়ন গিফট করেছেন, এবার যার গিফট হয়ে যাচ্ছে মানে আপনি ধরুন কাউকে দিয়ে দিচ্ছেন তাহলে তো সেটা তার আর বিনা থাকছে না, তাই না, সেই জন্য একটা মান্যতা রয়েছে, মানে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু উদয়নের বিনা বলতে পারবেন না, এটা বাসব দত্তার বিনাই বলতে হবে।
হ্যাঁ হ্যাঁ, দেখুন দুটো একসাথে থাকবে না, এবার যদি থাকে তাহলে দেখবেন যে ওর মধ্যে উভয় বলে থাকবে, মানে এ বি দুটোই উভয় এরকম কিছু থাকবে, ঠিক আছে, তখন তখন কিন্তু ওটাতে ক্লিক করবে, কারণ ওটা আর কি ঘুরিয়ে প্রশ্ন করতেই পারে, তখন আর কি ওটাতেই মানে করলে ওটাই আর কি সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের দুটো শেষ হলো। আর প্রথম যে দুটো সূক্ত পড়ানো হয়েছে, আমি যদিও গ্রুপে লিখে দেবো আবার, সেটার উপর কালকে মানে মক টেস্ট নেব। সেটা হচ্ছে অগ্নিসূক্ত, আর মনে হয় আর একটা কি পড়িয়েছি বলুন তো, মনে আছে? হ্যাঁ সবিত্রী, হ্যাঁ তাহলে দুটো পড়িয়েছি, তো দুটো থেকে কালকে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এটুকুই থাকছে। আর পিডিএফটাই পাঠিয়ে দিচ্ছি একটু পরে।